আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার দেশের নবযাত্রার এক বছরে আমাদের মাল্টিমিডিয়া টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। আজ 22 ডিসেম্বর, ঠিক এক বছর আগে আজকের এই দিনে আপনার প্রিয় দৈনিক আমার দেশের নবযাত্রা শুরু হয়। আর এই পুরোটা সময় আমরা আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। শূন্য থেকে শুরু হওয়া আমার দেশের ইউটিউব চ্যানেল আজ 1.52 মিলিয়নের পরিবার। এছাড়াও ডেইলি আমার দেশ নামের আমাদের ফেসবুক পেজে এখন 1.4 মিলিয়ন ফলোয়ার। একই সাথে আমার দেশ ডিজিটাল নামের আমাদের আরেকটি ফেসবুক পেজ এখন 3,72,000 ফলোয়ারের পরিবার। দর্শক, এই পুরো এক বছরে আপনাদের ভালোবাসায় স্থান পাওয়া আমার দেশের সেরা 10টি ভিজুয়াল নিউজ নিয়ে আজ কথা বলবো। হাসিনা দিল্লিকে ঢাকায় অ্যাটাক করতে বলেছিলেন শিরোনামে আমার দেশের নবযাত্রার প্রথম লিড নিউজটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছেন 3.6 মিলিয়ন মানুষ। চলুন দর্শক, সর্বোচ্চ ভিউ হওয়া সেই নিউজটি একবার দেখে আসি। ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলিবর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমানবাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি, কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমই তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমানবাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। দেশের নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা শিরোনামে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ভিউ হওয়া নিউজটি দেখেছেন 3.2 মিলিয়ন মানুষ। চলুন দর্শক, নিউজটি একবার দেখে আসি। আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের বক্তব্য, বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ করানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগে ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয়। এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা 4 ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় সেনাপ্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। শেখ রেহানার গোপন টেলিসংলাপ ফাঁস শিরোনামের নিউজটি গত 3 মাসে দেখেছেন 2.4 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই তৃতীয় সর্বোচ্চ ভিউ হওয়া সেই নিউজটি। এক সেকেন্ডও দেরি করেন না।
শেখ রেহানার একটি চাঞ্চল্যকর টেলি সংলাপ আমার দেশের হাতে এসেছে। ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ওই কথোপকথনে তিনি ও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি। শেখ রেহানার শেষ মুহূর্তের ওই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত, তবে অনেক বিষয়ই উঠে আসে তাদের কথোপকথনে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান, ফলে শেখ রেহানার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা। কর্নেল রাজীব নামে এক সেনা কর্মকর্তা সালমান এফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন। সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা। হ্যালো, সালাম স্যার। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো স্যার। ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। রেহানা আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায় থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। হাদিকে গুলি করেন নানক কামালের ঘনিষ্ঠ সহযোগী শিরোনামের নিউজটি গত 9 দিনে চতুর্থ সর্বোচ্চ ভিউয়ের স্থান দখল করেছে। নিউজটি দেখেছেন 2.1 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, বিপ্লবী শহীদ ওসমান হাদির হত্যায় জড়িতদের নিয়ে করা নিউজটি একবার দেখে আসি। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন, তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওই পোস্টে সায়ের দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8 নভেম্বর 2024 ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পোস্টে তিনি প্রশ্ন করেন, এই ছেলে জামিন পেল কিভাবে? যেসব ছবি আমার দেশের হাতে এসেছে তার একটি ইনকিলাব কালচারাল সেন্টারের। এ মাসের 9 তারিখের ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে আছেন তাকে গুলি করা সেই ছেলে। তারা ওই দিন ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন। বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস শিরোনামের নিউজটি দেখেছেন 2.1 মিলিয়ন দর্শক। এটি আমাদের ইউটিউব চ্যানেলে 5ম স্থান দখল করে আছে। দর্শক, দেখে নেওয়া যাক নিউজটির চুম্বক অংশ। বিডিআর সদর দপ্তর রাজধানীর পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিলে বিডিআরের বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন 44 রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী। তিনি কর্নেল শামস নামে পরিচিত, বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। পিলখানার দুদিনের হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িত অন্যতম সন্দেহভাজন এই কর্মকর্তা ওই দিন বিডিআরের অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন। বিদ্রোহের জন্য এর আগে যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। নৃশংস হত্যাকাণ্ড তার ব্যাটালিয়নই মুখ্য ভূমিকা পালন করেছে। 25 ফেব্রুয়ারি বিডিআর দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই 44 ব্যাটালিয়নের সদস্য সিপাহী মঈন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআরের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শাকিলের মাথায় তাক করেছিলেন। একজন অফিসার তাকে নিরস্ত্র করেন। মঈনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিডিআর ডিজি তখন কর্নেল শামসকে লক্ষ্য করে বলেছিলেন, শামস, এই অস্ত্র তোমার ব্যাটালিয়নের।
আমার দেশ অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে জানা যায়, নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ম্যাসাকার সংঘটিত হয়। 4 থেকে 5 আগস্ট কি ঘটেছিল সেনাভবনে শিরোনামের নিউজটি দর্শকপ্রিয়তার দিক থেকে 6ষ্ঠ স্থানে রয়েছে। নিউজটি দেখেছেন 2 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, আমরাও একবার দেখে নেই সেই নিউজটি। জুলাই অভ্যুত্থান তখন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলন দমাতে রাজধানীসহ সারা দেশে চলছে স্বৈরাচার হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র হত্যার প্রতিযোগিতা। মানুষ মেরে প্রশংসা পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সে সময় সরকারের বর্বরতায় সহযোগিতা না করে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনা পলায়নের আগের রাতেই রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। 4 আগস্ট রাতে বিএনপি নেতা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে পরের দিন সকালে 1-to-1 মিটিংয়ের জন্য ডাকেন তিনি। 5 আগস্ট ওই নেতা সকাল 10টায় উপস্থিত হন সেনাভবনে। ওই বৈঠক প্রসঙ্গে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আমার দেশকে বলেন, সেনাপ্রধান তার সঙ্গে আলোচনায় 3টি বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা কোনো ধরনের রক্তপাতের অংশীদার হব না, আমি কোনো ক্ষমতা চাই না এবং দেশের পরিস্থিতি নিয়ে দ্রুত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সমস্যার ইতি টানতে চাই। 4 তারিখে রাত্রে past midnight I received a call and the army chief requested me to come to his residence next day at 10 o'clock. He never served under me, neither I have ever met him physically 1-to-1 before. I was quite surprised. আমাকে কেন? So next day I went at 10. আমাকে উনি 3টা পয়েন্ট বললেন। Number 1, যে স্যার I do not want any further spill of blood. Second, I don't want any power. আমি কোনো ক্ষমতা চাই না। Third point, he told me that I want to close this issue, wrap up this issue by consulting with major stakeholders. So আমি বললাম that whom are you meaning at major stakeholders? সে বলল যে the major parties of the country. এছাড়াও র্যাবের অভিযানে চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল অস্ত্র জব্দ শিরোনামের নিউজটি দেখেছেন 1.9 মিলিয়ন দর্শক। এটা ভাঙে একটা ছুরি নিয়ে আসলে ছুরি দিয়ে মুচড় দিলে ভিডিও করতেছে। ওই স্যার ওই বস্তাটা নিচে নামান, বস্তাটা নিচে সামনে নিয়ে না। আর আছে একটা মিনিট আসেন না। আমাদের বস্তা দিয়ে এদিকে নিয়ে আসলে তো তুমি নিতে পারবো না। অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত শিরোনামের সাড়া জাগানো নিউজটি দেখেছেন 1.9 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, নিউজটি এক ঝলক দেখে নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। আজকের লিড নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন তাহলে দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক।
জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলেই আন্তর্জাতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবেই ভারত চাপে পড়বে। জাতিসংঘের রিপোর্টে ভারতে আশ্রয় থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব। শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবরা কে কোথায় শিরোনামের কন্টেন্টটি দেখেছেন 1.8 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, নিউজটি আমরাও একবার দেখে আসি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবরা কে কোথায়। নিউজটি লিখেছেন সর্দার আনিস। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। স্বাধীনতার পর গত 54 বছরের ইতিহাসে দেশে যেসব বিতর্কিত আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম। 2013 সালের 5 ফেব্রুয়ারি শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর হঠাৎ করেই ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর রাষ্ট্রীয় মদদে ফুলিয়ে ফাঁপিয়ে এটিকে বড় করা হয়। এমনকি বড় জমায়েত দেখাতে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে শাহবাগে যেতে বাধ্য করা হয়। সচেতন মহলের দাবি, আধিপত্যবাদী ভারতের ইশারায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের জুডিশিয়াল কিলিংকে বৈধতা দিতে উদ্দেশ্যমূলকভাবে গড়ে ওঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ। কিন্তু এক যুগ পর সেই সংগঠন আজ সম্পূর্ণ অস্তিত্বহীন। এই আন্দোলনের সংগঠক ও কুশীলবরাও আজ অনেকেই প্রকাশ্যে নেই। প্রথম দিকে গণজাগরণ মঞ্চের চরিত্র নির্দলীয় বলে দাবি করা হয়। মঞ্চের নিরপেক্ষ চরিত্রটা শেষমেশ বজায় থাকেনি। ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো শিরোনামের চাঞ্চল্যকর নিউজটি আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক প্রিয়তার দিক থেকে 10ম স্থানে রয়েছে। নিউজটি এখন পর্যন্ত দেখেছেন 1.7 মিলিয়ন দর্শক। চলুন দর্শক, নিউজটির এক ঝলক দেখে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম, আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। আজকের লিড নিউজটি লিখেছেন অলিউল্লাহ নোমান ও আবু সুফিয়ান। পিলখানা হত্যাকাণ্ডে ভারত জড়িত ছিল তা ঘটনার কদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। যেসব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্য ও 46 ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডের যেসব অফিসার পরে রিকভারি অভিযানে গিয়েছিলেন তারা এসব বিষয়ে পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন। সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিটিংয়েই একাধিক সিনিয়র অফিসার সংক্ষুব্ধদের ধমক দিয়ে চুপ থাকতে হুকুম দেন। এ সময় হুমকি দিয়ে বলা হয়, আক্রমণের জন্য ইন্ডিয়ান ফোর্স রেডি, সাবধানে কথা বলো। পিলখানা মিশনের পর ভারত শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতিও নিয়ে রেখেছিল। পরে ক্ষুব্ধ সেনাদের কাউকে কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয়, আবার কাউকে দেয়া হয় বাধ্যতামূলক অবসর, কাউকে কাউকে নির্যাতন করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ জেঁকে বসে। 36 জুলাইয়ের পর আধিপত্যবাদের এই শৃঙ্খল ভেঙে চুরমার হয়ে যায়। দর্শক, নবযাত্রার এক বছরের সেরা নিউজগুলো নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামীর পথ চলায় আপনাদের আরও বেশি বেশি ভালোবাসায় পাওয়ার প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।